আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আমাদের জাতীয় পশু। আমরা ছোটবেলায় এই বিষয়টি নিয়ে আলোচনা করতাম সহপাঠীদের সাথে যে এত এত কিছু থাকার পরে এরকম একটা হিংস্র জন্তু কেন আমাদের জাতীয় পশু হিসাবে তিনি চিহ্নিত হলেন বা তাকেই কেন জাতীয় পশু বানানো হলো। কিন্তু প্রকৃতপক্ষে দেখেন, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ সেইটার দিকে যদি আপনি তাকান বা এই নামটা উচ্চারণ করতে গেলেও কিন্তু যে বিষয়গুলো সামনে আসে, শক্তি, সাহস এবং ঐতিহ্য এই পশুটির সাথে মিশে আছে। এবং বাঙালিদের স্বভাব, সেই স্বভাবের সাথেও আপনি এই টাইগারের স্বভাব অনেকাংশেই মিল খুঁজে পাবেন। দেখেন, আমি একটা কথা শুনছিলাম যে এই রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ, তারা যদি কোনো কিছু টার্গেট করে তাহলে তাদের নজরটা শুধু টার্গেটের দিকেই থাকে এবং সামনে কি আছে সেটা তারা ভাবেন না। শুধুমাত্র টার্গেটের কাছে পৌঁছানো এবং টার্গেটকে পাকড়াও করা তাদের একমাত্র লক্ষ্য। যেমন ধরেন, মাঝখানে একটা খাল, হালকা স্রোত আছে, কিন্তু ওই খালের ওপারে তার একটা টার্গেট আছে। ওই তিনি এইটা ভাবেন না যে তার এইখানে এই খাল পার হতে হবে, এখানে স্রোত আছে, তিনি যখন জাম্প করবেন একটু ভেসে ভাটিতে যাইতে পারেন, টার্গেটটা মিস হইতে পারে না। তিনি সেইভাবেই টার্গেট করেন একটু উজানে থেকে। ধরেন তিনি টার্গেটকে আক্রমণ করলেন, তিনি ওই খালে ঝাঁপ দিলেন, খাল সাঁতরে সাঁতরে গেলেন, ইতিমধ্যে টার্গেট নাই, উধাও। ওই বাঘ কী করবে, আবার তার পুনরায় সেই জায়গায় চলে যাবে, গিয়ে আবার নতুনভাবে টার্গেট করবে। মানে এইভাবে বলে যে বাঘের আড়ি থাকে 6 মাস, আর এই বাংলাদেশের মানুষের আড়ি থাকে সারা জীবন। এই কথাটা বলে না, বাঘের আড়ি 1 যুগ। যাই হোক, এই বিষয়গুলো আপনাদেরকে এজন্য আমি বললাম। আজকে জনাব গোলাম মাওলা রনের একটা ভিডিও দেখলাম। তার ভিডিও বা তার আলোচনা তো আমি প্রতিনিয়তই শুনি। তিনি একটা আশঙ্কার কথা পোষণ করছেন। তিনি বলছেন যে একটা আশঙ্কা, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামতে পারে, ডক্টর ইউনূসের পচা শামুকে পা কাটার একটা আশঙ্কা আছে। তিনি অতীতের তার অভিজ্ঞতা সেখানে তুলে ধরছেন। তিনি স্পষ্টতই বলছেন, শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগ মুহূর্তে তিনি চীন সফরে গিয়েছিলেন। চীন সফর থেকে ফিরে আসা, আন্দোলন, ক্ষমতা, এই যে মাঝে মধ্যে যে সময়টা, এই সময় বিষয়ে তিনি কিছু বিষয় দিক নির্দেশনামূলক আলোচনা করছিলেন তার ইউটিউবে। সেইটা তিনি সেখানে তুলে ধরছেন। কিন্তু যেইটা তিনি মূল বিষয়টা ওই ভিডিওর বা তার ওই আলোচনার, সেটা হলো যে তিনি বোঝাইতে চেষ্টা করছেন। দেখেন, আমি যদি আপনাদেরকে একটা শিরোনাম পড়ে শোনাই তাহলে এই জিনিসটা আরও খুব ভালো হয়, পরিষ্কার হয়। এটা হচ্ছে বিবিসি নিউজের শিরোনাম, বিবিসি বাংলার। টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না, সিলিন্ডার গ্যাস সংকটে দিনভর ভোগান্তি। এটা হচ্ছে বিবিসির শিরোনাম। আপনারা তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে বর্তমানে গ্যাসের একটা সংকট চলতেছে। 1350 টাকার গ্যাস এখন 2200 থেকে 25, 26, 27 যে যেভাবে বিক্রি করতে পারে। আমি ভোক্তা অধিকারের একজন কর্মকর্তার একটা অভিযান দেখলাম, বড় একজন ডিলারের সেই গুদামে তিনি গেছেন, তিনি বিক্রি করতেছেন 1800 টাকা। 1350 টাকার এলপিজি সরকারি মূল্য ধারণ করে দিছে, তিনি 1800 টাকা বিক্রি করতেছেন। খুচরা পর্যায়ে গিয়ে 2022 অনেকগুলো হাত যেহেতু বদলায়, তিনি হচ্ছেন রাজধানীর একজন ডিলার। এরকম একটা পরিস্থিতির মাঝে তিনি যে বিষয়টা সামনে নিয়ে এসছেন, সেই বিষয়টা আমার কাছে খুবই যৌক্তিক বলে মনে হয়েছে এবং ঘটতে পারে। এখন এইখানে আমি একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে, সেটা হলো যে যদি এরকম আমি ঘটনাটা বলবো যে সম্ভাবনাটা, জনাব রনি সাহেব যে সম্ভাবনার কথাটা তিনি তুলে ধরছেন, সেই সম্ভাবনাটা যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে, আর আমি যে প্রথমে বাঘের উদাহরণ দিলাম সে বিষয়টা মাথায় রাখবেন, যদি বাস্তবে রূপান্তরিত হয়
তাহলে দেশের মানুষ কি অত্যন্ত খুশি হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে ভিডিওর মাঝেও আমি রাখলাম, যদিও আমি থাম্বনেলে এটা ব্যবহার করেছি। দেখেন, প্রতিটা গণতান্ত্রিক আন্দোলন বলেন বা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন তখনই ঘটে যখন নারী শক্তি রাজপথে জাগ্রত হয়, অর্থাৎ মধ্যবিত্ত যখন জাগ্রত হয়, রাজপথে যখন সক্রিয় হয়। আমরা যদি 2024-এর 5ই আগস্ট অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটের দিকে একটু তাকাই এবং তার পূর্ববর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর কার্যকলাপের দিকে তাকাই, তাহলে কিন্তু স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন করছে সেই আন্দোলনে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। কিন্তু জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছে, যদি এখানে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, সেই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে মধ্যবিত্তকে ম্যাটিকুলাস ডিজাইনাররা রাজপথে নামতে তারা সফল হয়েছিল। মধ্যবিত্তদেরকে রাজপথে নামাতে সফল হয়েছিল ম্যাটিকুলাস ডিজাইনাররা, যার কারণে সফল হয়েছে। একজন মা, একজন মেয়ে, একজন নারী, একজন মহিলা যখন রাজপথে নামেন, তখন তার সাথে তার সন্তানও নামেন, তার সাথে আরও 10 জন পুরুষ নামেন। নেতৃত্ব হয়তো মেয়ে দেন, ওই নারী দেন, কিন্তু সেই নেতৃত্বকে সামনে এগিয়ে নিয়ে যেতে পুরুষ সহযোগিতা করে। এটা আমরা 16 আগস্ট আন্দোলনে দেখছি। এখন এই যে পচা শামুকের বিষয়টা সামনে চলে আসলো, সেইটা যদি আপনাদেরকে একটু বলি। পচা শামুক বলতে আমরা কি বুঝি? এমন কোনো বস্তু বা আপনি শামুক দিয়ে যদি উদাহরণ দেন যে সেই শামুকের ভেতরের যে জীবন্ত প্রাণী আছে সেটা নাই, মানে শুধু খোলটা আছে, এমনকি পচন ধরে গেছে, দেখলে বোঝা যাচ্ছে যে এর উপর যদি আমি পাড়া দেই এটা একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি পাড়া দিলেন, কিন্তু গুঁড়া গুঁড়া না হয়ে চোখ হয়ে আপনার পায়ের মধ্যে ঢুকে পড়লো, সেটা হলো পচা শামুকে পা কাটা। বা আপনি যদি অন্যভাবে বলেন যে আপনি যেইটাকে তুচ্ছ ভাবতেছেন সেইটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো, এটাও কিন্তু পচা শামুকে পা কাটা, এটা উদাহরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখন এই যে এলপিজি গ্যাস অর্থাৎ গ্যাস সিলিন্ডার, শেখ হাসিনার আমলে আমরা তো দেখছি প্রথম দিকে 2009-10-এর এই দিকে যদি দেখেন, বিশেষ করে গ্রামের মানুষ রান্না করত, বিভিন্ন খড়ি ব্যবহার করত, কাঠের খড়ি বা গাছের পাতা, গাছের ডাল এরকম, বা আপনার কাঠের গুঁড়া, এই বিষয়গুলো, বা ওই যে ঘষি, গরুর গোবর দিয়ে যে ঘষি বানানো হয়, এই জিনিসগুলো দিয়ে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না করে তারা খাইত। কিন্তু শেখ হাসিনা একটু সহজলভ্যতা এনে দিয়েছিল। শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছিল। আপনি দেখবেন যে প্রত্যন্ত গ্রামেও কিছু মানুষের ঘরে, এখন অধিকাংশ মানুষের ঘরে দেখবেন যে গ্যাস সিলিন্ডার, তারা গ্যাসে রান্না করে। বিশেষ করে কাদের বাসায়, যাদের বাসায় ছেলে মানুষ নাই কাদের বাসায়, এখন দেখবেন যে গ্রামের অধিকাংশ পরিবারের পুরুষ তারা চাকরির জন্য বাইরে থাকে, গ্রামে বাচ্চাদেরকে, সন্তানদেরকে নিয়ে মা থাকেন, এবং তিনি ওই খড়ি, তারপরে ঘষি, এগুলা সংগ্রহে নামেন না, তিনি ওই একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন, 2টা চুলা, গ্যাসের চুলা, 3টা গ্যাসের চুলা, মানে 3টা চুলা এরকম, তিনি সুন্দরভাবে 1 মাস 1.5 মাস একটা গ্যাস সিলিন্ডার দিয়ে তার ছোট্ট পরিবার চলে যায়। এখন আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনি গ্যাস পাচ্ছেন না, সিলিন্ডার পাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতি সমগ্র বাংলাদেশে। যখন সমগ্র বাংলাদেশে এই বিষয়টা ঘটতেছে, তখন কিন্তু মানুষের মনের মধ্যে যে ক্ষোভ, দেখেন বিষয়টা খেয়াল করে, ওই যে গ্রামের মহিলা, ওই যে গ্রামের একজন নারী, একজন মা, তিনিও ক্ষোভে ফুঁসে উঠতেছেন ভেতরে। তার যে ওই পরিবারের যে অভিভাবক বাইরে থাকেন বা দেশে, মানে শহরে থাকেন চাকরির জন্য, তিনিও বিরক্ত। বিষয়টা বোঝেন। এখন এইটা যদি অতিরিক্ত মাত্রা ধারণ করে, সরকার যদি ব্যর্থ হয় এটাকে নিয়ন্ত্রণ করতে, তাহলে কিন্তু এই যে এই মধ্যবিত্তরা রাজপথে নামতে বাধ্য হবে। তারা কী নিয়ে নামতে বাধ্য হবে? তাদের হাতে থাকবে ঝাড়ু, তাদের হাতে থাকবে হচ্ছে খন্তা, তাদের হাতে থাকবে পিঠা বাজার সেই
মানে তাদের রান্নাঘরের যে বিভিন্ন সামগ্রী সেগুলো নিয়ে তারা রাস্তায় নামবে। এবং এরা যদি রাস্তায় নামে জিনিসটাকে ছোটোখাটো হিসেবে দেখতে পারে ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূসের সরকার, যেহেতু অনেক দিন অতিক্রম হয়ে গেছে। জনাব মাওলা রনি সাহেব কিন্তু এই কথাও বলছেন যে এইটা সরকারের জন্য 48 ঘন্টার ব্যাপার এটা সমাধান করতে, কিন্তু এইটা যদি অবহেলা করে তাহলে এরা যদি রাজপথে নামে অবশ্যই এর জন্য ওই পচা শামুকে পাকাটার একটা সম্ভাবনা থাকে, যেটা মানে কল্পনার অতীত, মানে ছোট্ট বিষয় অনেক বড় আকার ধারণ করে এই সরকার ক্ষমতাচ্যুত হতে পারে। এই সম্ভাবনার কথাটা তিনি তার ভিডিওতে বা তার আলোচনায় বলছেন। আমার কাছে অনেক যৌক্তিক এবং একটা সার্থক আলোচনা বলে মনে হয়েছে। দেখেন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমার কথা হলো যেভাবেই হোক এই সরকার যদি ক্ষমতাচ্যুত হয়, আমার মনে হয় যে দেশের মানুষ একেবারে যে বেজার অখুশি সেরকম না। প্রশ্নটা সামনে চলে আসে যে দেশের মানুষ কি খুশি হবে? প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।